সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লোকাল পলিটিক্সে। আপনাদের সাথে আছে আমি মাহবুব জুয়েল। আমার সাথে আছেন একজন অতিথি, ওনার নাম গাজী মোহাম্মদ বেলাল হোসেন। উনি সাবেক সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজ শাখা কলাপাড়া পটুয়াখালী, এবং উনি একই সাথে ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের একজন সিনিয়র সদস্য হিসেবে যুক্ত আছেন। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে আমরা স্থানীয় রাজনীতির নানান দিক নিয়ে কথা বলি, সেই হিসেবে আমরা গাজী মোহাম্মদ বেলাল সাহেবকে স্বাগত জানাচ্ছি। বেলাল সাহেবকে স্বাগত জানাচ্ছি এশিয়ান স্টুডিওতে। থ্যাংক ইউ জনাব মাহবুব হোসেন জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আজকের এই লোকাল পলিটিক্স যারা দেখছেন এশিয়ান টিভির পক্ষ থেকে, যারা দর্শক আছেন সকলকে ধন্যবাদ। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ এবং সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আমরা এখন বাংলাদেশের রাজনীতির একদম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত আমাদের সামনে। আপনি জানেন আগামীকালকে 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন শেষে তিনি অনেক জল্পনা কল্পনার পরে, মানুষের প্রত্যাশার পরে তিনি দেশে ফিরছেন। একজন বিএনপির কর্মী হিসাবে প্রথমে আপনার কাছে আমি জানতে চাই, অনুভূতি কি আপনার বলেন? আসলে আপনি দেখছেন যে একজন বিএনপির কর্মী হিসেবে আমার আসলে যে আপনি প্রশ্নটা করছেন, আমার শরীরটা আসলে এই মুহূর্তে মনে হচ্ছে যেন আমি কোনো আবেগ বা আপ্লুত। তারপরে বলবো যে কয়েকদিন আগে বিএনপির মহাসচিবের ঘোষণার পরে সারা বাংলাদেশে যে মানে জোয়ার বা যে উৎফুল্ল মানুষের ভিতরে যে জাগরণ সৃষ্টি হয়েছে, এখান থেকে আসলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে বিএনপি বা জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনটা আসলে কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আপনি দেখবেন উনি গত প্রায় 1.5 যুগ পরে কারাবন্দিত্ব নির্বাসন শেষে এবং অমানসিক নির্যাতন, মর্মান্তিক যে কয়েকটা দুর্ঘটনা আপনি দেখছেন, যে ওনার আপন ছোট ভাই জনাব তারেক রহমান কোকো, উনি আরাফাত রহমান কোকো, এবং মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। ওনার মা আজকে সে একটা হসপিটালাইজড অবস্থায় আছে। তো এত কিছুর পরেও উনি কিন্তু সেই সুদূর যোজন যোজন দূর কিন্তু এখান থেকে একটা এরিয়া, সেখান থেকেও কিন্তু এত কিছুর পরেও, এত নির্যাতনের পরেও কিন্তু সে রাজনীতিতে যে তার প্রেরণা, রাজনীতির প্রতি তার যে ভালোবাসাটা, এই দেশের প্রতি তার যে ভালোবাসাটা, সেটা কিন্তু আমরা বিরল, এই ইতিহাসে কিন্তু এটা বিরল যে মা হসপিটালাইজড, ছোট ভাই মারা গেল, তারপরেও উনি এই 17টা বছর এই গোটা রাজনীতির দলটাকে এমনভাবে মানে নেতৃত্ব দিয়ে আসছেন যেন মনে হয় সেই যোজন যোজন দূর থেকেও উনি যে ভাবে আপনার নেতৃত্বটা দিয়েছেন, এটা আসলে ইতিহাসে বিরল আমি মনে করি। জি, আমি আপনি পরিবারের বিষয়ে প্রথম বলছি যে উনি তো ধরেন এখন আপনাদের বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নেতা, এবং আপনি একজন তৃণমূলের রাজনীতিবিদ। আপনি মূলত পটুয়াখালী কলাপাড়ায় আপনি রাজনীতি করেন। তো ওনার এই আশাটা, ওনার এই বাংলাদেশে আগমন প্রত্যাবর্তনটা তৃণমূল রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে? চরমভাবে সারা জেগেছে, চরম। আপনি চিন্তাও করতে পারতেছি না যে উনি আসবে হয়তো আরও আগামীকালকের একটা নিউজ, যে আগামীকালকে উনি আমাদের বাংলাদেশ মাটিতে। আমার মনে হয় যদি আমি সাহিত্যের ভাষায় বলি, এদেশের মাটি, বাতাস, আকাশ, পানি, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মানুষ তৃণমূল পর্যায় পর্যন্ত অপেক্ষমান যে কখন উনি আমার এই মাটিতে দাঁড়াবে, কখন এই মাটিতে টাচ করবে। আর একজন দেশপ্রেমিক হিসেবে সে নিজেও সেদিন লন্ডনে একটা বক্তব্য আপনি দেখেছেন হয়তো, উনি বলেছে যে তিনি নিজেও অনেকটা আপ্লুত বা আবেগ, যা দীর্ঘ 17 বছর যেখানে সাবেক ফ্যাসিস্ট সরকার তাকে ভেঙে দিতে চেয়েছিল, তাকে নির্মূল করতে চেয়েছিল, সেখানে সে কি করলো? আজকে সে সেই হাদির ভাষায় বলা লাগে বা নজরুলের ভাষায় বলতে হয় যে চির উন্নত মমশির, আগামীকালকে কিন্তু সেই বাংলার জিয়া আন্তর্জাতিক বা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু সে পদার্পণ করবে ইনশাআল্লাহ। আমরা আশা করি এই আগমন বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক একটা প্রত্যাবর্তন বলে আমি মনে করি। প্রস্তুতি কেমন আপনাদের এখন? আমি দেখেছি ইতিমধ্যেই লোকজন, আমি ওদিক থেকে আসছিলাম, লোকজন ইতিমধ্যে আসা শুরু করে দিয়েছেন। আপনিও পটুয়াখালী থেকে আপনাদের লোকজন আসছে, প্রস্তুতি কেমন? কি ধরনের জনসমাগম হতে পারে বলে? আমি আমার উপজেলার কথা বলবো যে আমার উপজেলা থেকে আমি দেখেছি হিউজ, এখন পর্যন্ত হিউজ পরিমাণ লোক বা হিউজ পরিমাণ এই জনসমর্থন অলরেডি ঢাকায় তারা ঢুকে গেছে, ঢাকায় তারা চলে আসছে। আজকে ডে শিফট, আজকে নাইট শিফট, আজকে নাইট জার্নি,
মানে এইভাবে আজকে মোটামুটি কলাপাড়া থেকে আমার ধারণা মিনিমাম 50,000-এর প্লাস লোক এই ঢাকায় সব মিলে কি পরিমাণ লোক হতে পারে বলে আপনি সব মিলে আমি মনে করি এখানে আসলে এটা আনকাউন্টেবল। আপনি বিভিন্ন মিডিয়ায় দেখেছেন যে কেউ বলতেছে কোটির উপরে, কেউ বলতেছে 60 থেকে 70 লক্ষ মানুষ। এটা আসলে আমরা এখনো অকল্পনীয়, যেটা আপনি চিন্তাও করতে পারতেছেন না, যেটা কত বড় ঐতিহাসিক একটা সংবর্ধনা এখানে হতে যাচ্ছে। যে পরিমাণ জনসমাগমের কথা আপনি বললেন, পূর্বাচলে 300 ফিটে করা হয়েছে আয়োজনটি, তো এত পরিমাণ লোক ওখানে কি ধারণ করা সম্ভব হবে? আপনি দেখছেন এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষা কতটা সম্ভব হবে বলে মনে করেন? আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও বলা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকেও বলা হয়েছে যে এটা নিরবিচ্ছিন্ন একটা নিরাপত্তার জাল তারা তৈরি করেছে, যেখানে তারা আসলেই কোনো এটাকে নির্বিঘ্নে একটা সফর বা নির্বিঘ্ন একটা প্রত্যাবর্তন বলে তারাও আশা করতেছেন। আবার আপনি যেটা বললেন যে লোক সমাগম আসলে এখানে হবে বা সেই সমাগমটা এখানে যে প্লেস বা যে এরিয়াটা দেওয়া হয়েছে সেখানে সংকলন হবে কিনা, এখানে আপনি দেখবেন সেই গজিপুর চৌরাস্তা থেকে শুরু করে এদিকে সদরঘাট, গুলিস্তান, আমার মনে হয় উত্তরা, এইসব এরিয়ায় আসলে লোকগুলো সমাগম থাকবে, ওদিকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত থাকবে। মানে শুধু যে মঞ্চ অথবা আশপাশ এলাকায় ছড়িয়ে থাকবে তা না, আপনি বলতে চান সারা এই অঞ্চলে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে লোক সব এরিয়ায় ছড়িয়ে সেক্ষেত্রে আইন শৃঙ্খলার সমস্যা হবে না বলে আপনি মনে করছেন। এবার একটু অন্য প্রসঙ্গে আসি, যে এখন ধরেন আপনি দেখেন কিছুদিন আগে হাদিকে হত্যা করা হলো এবং সব কিছু মিলিয়ে কিছু গণমাধ্যমে ভাঙচুর করা হলো, আগুন দেওয়া হলো, সব কিছু মিলিয়ে এক ধরনের, আমি যদি বিএনপি মহাসচিবের ভাষায় বলি, উনিই বলেছেন গতকালকে একটি প্রোগ্রাম, যে একটু এক ধরনের ভয়ার্ত পরিবেশ বিরাজ করছে মানুষের মনে, এক ধরনের শঙ্কা। এই যে মানুষ একটু ভয়ে আছে, শঙ্কায় আছে, এর ভিতরে এই তারেক রহমান সাহেবের ফিরে আসা, এটাকে আপনি কিভাবে কানেক্ট করতে চান? উনি আসার পরে পরিস্থিতি কিভাবে বদলে যেতে পারে বলে আপনি ধারণা করেন, আশা করেন? আসলে রাজনীতি যারা করে, যারা লিডারশিপ করে, তারা কিন্তু এই উদ্বেগ, উৎকণ্ঠা, ভীতি এগুলো কিন্তু আসলে পরোয়া করলে রাজনীতি করা যায় না। লিডারশিপের নেতৃত্ব স্থানীয় পর্যায়ে দাঁড়িয়ে নেতৃত্বও দেওয়া যায় না। তো সেক্ষেত্রে হ্যাঁ, উদ্বেগ থাকবে, উৎকণ্ঠা থাকবে, তার মানে তো থেমে যাবে না, কোনো কিছুই থেমে যাবে না। এটাকে আমরা নিচ্ছি। রাজনীতিবিদরা নির্ভয় থাকেন, আমি সাধারণ মানুষের কথা বলেছি। সাধারণ মানুষের ভিতরে এক ধরনের, হ্যাঁ আসলে সাধারণ মানুষের ভিতরে যেটা আসছে, হ্যাঁ এটা আসছে যে হাদিকে একটা দৃশ্যমান একটা জিনিস দেখছে, এটা দেখার পরে একটা মানুষের ভিতরে সাধারণ এ ধরনের কথা আসতেই পারে। কিন্তু এ ধরনের ঘটনা কিন্তু রাজনীতিতে এই ভয়, যেমন ফেসিস্ট সরকারের আমলেও তো আমরা দেখছি, গুম দেখছি, খুন দেখছি, আয়নাঘর দেখছি, কিন্তু তারপরে তো মানুষ এই দেশে বসবাস করছে, শুধু হাদির মানুষের দেশে ছিল। আমরা দেখেছি খুলনায় একজন এনসিপি থেকে গুলি করা হয়েছে এবং আরও বিচ্ছিন্ন কিছু বিভিন্ন ধরনের হুমকি দামকি দেওয়া হচ্ছে। তো আপনার মনে হয় যে এই অবস্থা, এই নির্বাচনের আগ পর্যন্ত এই জিনিসগুলো এইভাবেই থাকবে নাকি না তারেক রহমান সাহেব আসার পরে দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা এবং মানুষের মনের ধারণা সব কিছু পরিবর্তন হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আসার পরে আমাদের রাজনীতিতে আমূল একটা পরিবর্তন বা আমূল একটা চেইন অফ কমান্ড যেটা থাকবে, এটা যদি প্রমাণ ধারায় শুরু হয়, এবং আশা করি শুরু হবে, এটা শুরু হলে আমাদের রাজনীতিটা সুষ্ঠু পরিবেশ আমি মনে করি শুরু হবে। আপনি সুষ্ঠু পরিবেশের কথা বলতে, আমি যদি আপনার এলাকার কথা বলি, আপনি পটুয়াখালী 4 এলাকার বাসিন্দা, এখানকার আপনার বিএনপির মনোনয়ন পেয়েছেন মোশাররফ সাহেব, তো আপনার এলাকায় তৃণমূলে তারেক রহমান সাহেবের ফিরে আসা, আপনার এলাকার সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মী, তারা কিভাবে আন্দোলিত হচ্ছেন, তারা কিভাবে ভাব প্রকাশ করছেন এবং আপনাদের এলাকায় কি পরিবর্তন কি হবে বলে মনে? আসলে আপনি জানেন, আমাদের এলাকায় যিনি নমিনেশন পেয়েছেন, মনোনীত হয়েছেন, উনি হলো জনাব ABM মোশাররফ হোসেন। উনি কেন্দ্রীয় বিএনপির একজন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, এবং ওনার রাজনৈতিক ক্যারিয়ার যদি আমি বলি হয়তো অনেক সময় লাগবে। উনি ছাত্রদলের রাজনীতি করছে, যুগ্ম আহ্বায়ক ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের, এবং উনি সাংগঠনিক সম্পাদক, সিনেট সদস্য ছিলেন। ওনার রাজনৈতিক ক্যারিয়ার অনেক লম্বা। তো সেখানে উনি যে পরিশুদ্ধ রাজনীতিবিদ, আমি বলবো একটা স্বচ্ছ রাজনীতিবিদ উনি, এবং যথেষ্ট স্পষ্ট ভাষী এবং স্পষ্ট কথা বলেন, এবং এই ইমেজটা শুধু সারা বাংলাদেশ না, ওনার উপজেলা সহ শুরু করে সারা বাংলাদেশে কিন্তু তার ইমেজটা আছে, আমি বিশ্বাস করি বা আমি মনে করি। আর কলাপাড়ার কথা যেটা বললেন আপনি, কলাপাড়ায় প্রায় 2 লক্ষ মানুষের এটা এরিয়া, সেখানে মোশাররফ ভাইয়ের যে জনপ্রিয়তা আমরা কিছুদিন আগেও দেখেছি, যে কুয়াকাটা, ডালবুগঞ্জ, রাঙ্গাবালি, কলাপাড়া, ধানখালি, টিয়াখালী, এই যে এরিয়াগুলো সে কিছু গণসংযোগ করেছে বা জনসভা করেছে, সেখানে হিউজ পরিমাণে একটা জনগণের একটা সারাসার ছিল।
এবং কলাপাড়া একটা উপজেলা শহরকে আসলে সাজানোর জন্য যে যোগ্যতা, যে ক্যাপাসিটি, যে দক্ষতা, এটা এবিএম মোশাররফ হোসেনের আমি মনে করি সে তার চেয়েও বেশি যোগ্য সম্পন্ন একজন ব্যক্তি। যদি কলাপাড়ার মানুষ এটাকে সুন্দরভাবে গ্রহণ করে, এটা তাদের জন্য আমি মনে করি একটা সুবর্ণ সুযোগ কলাপাড়া মানুষের জন্য, যে তাকে অ্যাকসেপ্ট করা বা গ্রহণ করা। আপনি বললেন খুবই যোগ্য প্রার্থী। আপনি এই যদি বলি প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন, ও মানে ভোটাররা মোশাররফ সাহেবকে কেন ভোট দেবে? উনি মানে এলাকার জন্য কি করেছেন এবং কি করতে চান, ওনার ভিশন কি? উনি আসলে আপনি দেখবেন কলাপাড়ায় কিন্তু মোশাররফ ভাই 2001 থেকে যে 5 সন যখন বিএনপি ক্ষমতায় ছিল 2001 থেকে 5, তখনও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা সফর ছিল কলাপাড়া মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজ মাঠে। আপনি ওখানে কিন্তু একটা কমিটমেন্ট ছিল আমাদের ম্যাডামের, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, যে এই মোশাররফ আপনাদের মোশাররফ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মোশাররফকে দিয়ে গেলাম, আপনারা মোশাররফকে পার্লামেন্টে পাঠান, সংসদে পাঠান, আমি আপনার সাথে আছি। তা আজকে এই যে কমিটমেন্ট, একজন প্রধানমন্ত্রীর কমিটমেন্ট, তৎকালীন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তাহলে এই প্রধানমন্ত্রীর কমিটমেন্টটাও যদি কলাপাড়ার মানুষ কাউন্ট করে, গুরুত্ব দেয়, তাহলে আমি মনে করি এই কলাপাড়ার উন্নয়ন আগে যে বিগত যে সরকারের আমলে যেটা হয়েছে তার চেয়ে বেশি হবে, এটা আমার বিশ্বাস এবং ধারণা, এবং আমি বিশ্বাস করি। ওনার মানে জনমানুষের সাথে ওনার সম্পৃক্ততা, ওনার ওঠা বসা, এটা কেমন? উনি জনমানুষের সাথে যদি তৃণমূল পর্যায় পর্যন্ত আপনি যদি ওনাকে নক করা হয় যে মোশাররফ ভাই ডালবুগঞ্জ ইউনিয়নের 8 নং ওয়ার্ডের একজন নেত্রীর নাম বলেন, উনি ওখানে ওয়ার্ড কমিটি পর্যন্ত তার সাথে তার সম্পর্ক, এই পরিমাণ তার সম্পৃক্ততা রাজনীতির একদম তৃণমূল পর্যায়ের লোকজনের সাথে। অতএব আমি মনে করি না যে সে ঢাকা থাকে বা ওখানে রাজনীতি করে, এরকম কোনো এখানে কোনো ইফেক্ট আমি এটাকে। আচ্ছা, আমরা একটু এবার তৃণমূল থেকে জাতীয় রাজনীতিতে আসি। এখন দেখুন জাতীয় রাজনীতি নির্বাচন খুবই সামনে। আপনাদের দল বাংলাদেশ জাতীয়বাদী দল এই মুহূর্তে দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি মনোনয়ন দিয়েছে, জোটদের সাথে শরিক হচ্ছে আরেকটি শক্তিশালী রাজনৈতিক দল জামাত, তারা ইসলামিক দলগুলোর সাথে মোর্চা, একদম নানান ভোটের সমীকরণ, ভোটেরই কাজ করছে। কখনো দেখছে আলোচনায় বিএনপি এগিয়ে থাকে, কখনো জামাতকে মানুষই করে। তো এই যে ভোটের সমীকরণ, এই ভোটের সমীকরণ তারেক রহমান সাহেব ফিরে আসার পরে এই ভোটের সমীকরণে কি প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? ভোটের সমীকরণ কীভাবে পরিবর্তন হতে পারে অথবা বিএনপির পক্ষে যেতে পারে বলে আপনি মনে করেন? আসলে বৃহৎ রাজনৈতিক দল বলতে কিন্তু বিএনপিকে আপনি বলতে হবে। বাংলাদেশের ভিতরে একটা বৃহৎ রাজনৈতিক দল, যেমন লাস্ট যে 17টা বা 15টা বছর যে ফ্যাসিস্ট সরকারের যে যতগুলো আন্দোলন প্রকট আকার ধারণ করেছে, প্রখর আকার ধারণ করেছে, এবং চলমান যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো কিন্তু একমাত্র বিএনপি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেই ছিল। প্রতি মাসে হোক, বছর হোক, 6 মাস অন্তর হোক, এই প্রোগ্রামগুলো কিন্তু জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেই ছিল। তো সেক্ষেত্রে এদেশের 18 থেকে 20 কোটি মানুষের যে চিন্তা চেতনা, এটা আমার ধারণা বা আমার বিশ্বাস যে তারা বিএনপি যদি বাংলাদেশের রাজনীতির মাধ্যমে এই দেশের সরকার কোনো পরিবর্তন, সরকারের কোনো উন্নয়ন করতে চায়, আসলে এটা বিএনপির বাইরে চিন্তা করাটা আসলে আমি মনে করি না যে এর বাইরে আসলে কোনো দল যে এই ধরনের দলকে ওভারটেক করে, যে অন্য একটা দল, অন্য একটা সমীকরণ। রাজনীতিতে বিভিন্ন ধরনের পরিক্রমা থাকতে পারে, বিভিন্ন আলোচনা থাকতে পারে, কিন্তু আপনি দেখবেন মানুষের পালস একটা কথা আছে, পালস বলতে একটা কথা আছে। মানুষ মুখে অনেক কথা বলবে, কিন্তু তাকে পালস ধরে দেখবেন ওর ভিতরে কিন্তু জাতীয়তাবাদী দল বলে। 18 কোটি 20 কোটি মানুষের ভিতরে আমি বলবো মোর দ্যান 40 থেকে 50% মানুষ বা পিপল পালস ধরলে বোঝা যায় যে আসলেও বিএনপির লোক, বিএনপি মনা লোক, জাতীয়তাবাদী দলের লোক, জাতীয়তাবাদকে ভালোবাসে, কিন্তু হয়তো বিভিন্ন পরিস্থিতির কারণে অনেক সময় অনেক কথা মানুষ বলে, কিন্তু ওর পালস ধরলে বোঝা যায় আসলে জাতীয়তাবাদী দল। এই দাবি করছেন, কিন্তু বিগত সময়ে তো আমরা ওভাবে হয়তো দেখা যায় না, এই করা যায় না। হ্যাঁ, তো এখন সেক্ষেত্রে জনগণের সাথে বিএনপির গণসম্পৃক্ততা, ভোটারদের বিএনপির দিকে আকৃষ্ট করার ক্ষেত্রে তারেক রহমান সাহেবের এই ফিরে আসা কিভাবে কাজ করবে, কিভাবে প্রভাব ফেলে বলে আপনি মনে করেন? মানুষকে বিএনপির পক্ষে, বিএনপির পতাকা তলে আনার জন্য ওনার কী ধরনের কর্মসূচি থাকতে পারে বলে? আসলে আপনি তারেক রহমান সম্পর্কে আমার বলতে গেলে আমার খুব হয় যে উনি এত বড় মাপের, এত বড় মনের একজন লিডার, এত ভালোবাসা তার দেশের প্রতি, যেটার কিন্তু নিদর্শন আমরা কিন্তু প্রতিটা পদে 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 পদে, এত নির্যাতন, এত অসুস্থতা, যে ব্যক্তি তার মাথা তুলে দাঁড়াতে পারেনি, কোমর তুলে দাঁড়াতে পারেনি, পা তুলে দাঁড়াতে পারেনি, মায়ের কোলে মাথা রাখতে পারেনি, সেই ব্যক্তিও
সেই লাস্ট 17টা বছর তৃণমূল পর্যায়ে রাজনীতির সাথে যোগাযোগ রেখেই কিন্তু এই পুরো সংগঠনটাকে একটা মানে এটা কি বলে চাঙ্গা, যেটাকে রাজনীতির ভাষায় বলে চাঙ্গা রেখেছেন এবং সাংগঠনিকভাবে একে সুসংগঠিত করেছেন। তার রাজনীতিতে আসা কিন্তু 1989 থেকে সদস্যপদ বিএনপির, 1991-তে মা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার পাশে থেকেই কিন্তু উনি রাজনীতিতে আসলে উনি শিখছেন। রাজনৈতিক পরিবারই ওনার বেড়ে হ্যাঁ, এবং উনি কিন্তু 2001 সালের যে বিএনপির যে বিজয়, যে মানে হিউজ পরিমাণ আসনের মাধ্যমে যে বিজয়টা, এটা কিন্তু তারেক রহমানেরই একটা অবদান ছিল। এবং মানুষ বলতো যে তারেক রহমানের ভিতরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যায়। জি, না ঠিক আছে, আপনি তারেক রহমান সাহেব পুরোপুরি রাজনৈতিক পরিবার বেড়ে উঠেছেন এবং তার ধ্যান ধারণা বাংলাদেশকে ঘিরে আপনার দাবি অনুযায়ী ঠিক আছে। কিন্তু ধরেন আমরা যদি সেই বিগত বিএনপি শাসন আমল দেখি, তখন ধরেন ওনার কিছু শেষ দিকে এসে কিছু কার্যক্রম নিয়ে কিছু সমালোচনা তৈরি হয়েছে, তৈরি হয়েছে এবং আমি মনে করি দীর্ঘ 17 বছর উনি যেই দেশে ছিলেন ব্রিটেনে, ব্রিটেন হচ্ছে পৃথিবীর অন্যতম গণতন্ত্র, মুক্ত গণতন্ত্র চর্চার একটি দেশ। তো উনি এরকম একটি দেশে থেকেছেন এবং আমরা তো মানে সবাই ধরেন অতীত থেকে শিক্ষা নেয় এবং অতীতে যেই ভুল ত্রুটি সেগুলো মাথায় নিয়ে এবং এত বড় জায়গায় উনি থেকেছেন। এই প্রভাব যদি বিএনপি, যেহেতু বিএনপি অন্যতম বড় রাজনৈতিক দল, জাতীয় নির্বাচন সামনে, বিএনপির ক্ষমতায় আসার অনেক সম্ভাবনা রয়েছে। যদি সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় আসে, তো পরিবর্তিত তারেক রহমানের নেতৃত্ব কেমন হবে? আমি মনে করি অবশ্যই ভালো হবে, কারণ আপনি দেখেছেন তার যে রাজনৈতিক যে বক্তব্যগুলো, রিসেন্ট যে বক্তব্যগুলো, সেগুলো কিন্তু আপনি যেটার উদাহরণ দিলেন যে 2001 থেকে 5-এর যে কিছু আলোচনা এখানে আছে, কিন্তু সেখান থেকে সেই বক্তব্য থেকে আজকের যে বক্তব্য, আজকের যে তারেক রহমান, আজকের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেটার ভিতরে কিন্তু আমি না শুধু সারা বাংলার মানুষ একটা আমূল পরিবর্তন এখানে কিন্তু দেখতে পাচ্ছে। এবং এই দেখার বদৌলতে বা এই দেখার কারণেই কিন্তু আজকের এই তার প্রত্যাবর্তন কিন্তু ঐতিহাসিক রূপ ধারণ করতেছে, এটা আমার ধারণা। জি জি জি। আচ্ছা, আমি একটু নিরাপত্তার বিষয়ে আসি। ধরেন ওনার নিরাপত্তা নিয়ে সবসময় একটি শঙ্কা ছিল। ধরেন কিছুদিন আগে যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন হয়, তো উনি একটা বিবৃতিও দিয়েছিলেন যে ওনার আশা ওনার ওনার হাতে নেই এরকম, এবং ওনার নিরাপত্তা কোনো শঙ্কা রয়েছে কিনা এবং কী ধরনের নিরাপত্তা উনি পাবেন বলে আপনি আশা করছেন? নিরাপত্তার ব্যাপারে আসলে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি কিন্তু আগেই বলে দিয়েছেন যে আমরা এখানে কেউ যদি নিরাপত্তা চায় আমরা তাকে 100% নিরাপত্তা দেব। তো সেক্ষেত্রে উনি একজন বৃহৎ রাজনৈতিক একটা জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এখানে স্পষ্টই লাউডলি বলা আছে যে তার নিরবচ্ছিন্ন বা একটা নিশ্ছিদ্র নিরাপত্তা কিন্তু তারা কনফার্ম করেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বা বর্তমান যে ইন্টারিয়াম যে গভর্নমেন্ট, সেখান থেকে বলা হয়েছে। আবার রাজনীতিতে কিন্তু আমি মনে করব বা আমরা জাতীয়তাবাদী দল মনে করে যে হ্যাঁ, রিস্ক থাকবে, এখানে ভয় থাকবে, ভীতি থাকবে, লিডারশিপ তো থেমে থাকবে না। লিডারশিপ চালাইতে গেলে, লিডারশিপের নেতৃত্ব ধরে থাকতে গেলে আপনাকে কিন্তু ওই অবস্থানে পৌঁছাইতেই হবে। জি, গাজী মোহাম্মদ বেলাল, আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি অনুষ্ঠানে। আমরা তারেক রহমানের ফিরে আসা এই ইস্যু দিয়ে আমরা শেষ করব। ধারণা করা হচ্ছে আগামীকালকে অসংখ্য লোকের সমাগম হবে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে। মানে এটি ঐতিহাসিক কোনো সমাবেশ হতে যাচ্ছে বলে আপনি মনে করেন? ডেফিনেটলি আমি চিন্তাও করতে পারি না যে এখানে কি পরিমাণ মানুষ, কি পরিমাণ জনসমর্থন, কি পরিমাণ জাতীয়তাবাদী দলের যে একটা ইমেজ এখানে তৈরি হবে। এটা আগামী 50 বছরও এই ধরনের ইতিহাস তৈরি হবে কিনা এটা আমার জানা নেই। বিগত 50 বছরে হয়েছে কিনা এই ধরনের ঐতিহাসিক একটা গণসংবর্ধনা বা গণজোয়ার সারা বাংলার মানুষ দেখবে বলে আমি বিশ্বাস করি। মানুষের এমনি এত বড় সমাবেশ রাজধানীর, যদিও একটি পাশে সরিয়ে নেওয়া হয়েছে, এতে মানুষের ভোগান্তি হতে পারে বলে আপনি মনে করেন? কোনো ভোগান্তি এখানে আমি মনে করি না। আসলে যারা আসবে তারা এটাকে ভোগান্তি হিসেবে নেয় না, এটাকে ভালোবাসা হিসেবে নিচ্ছে। আপনি দেখছেন আসবে কিন্তু আগামীকালকে, সেখানে কিন্তু আপনি দেখবেন এখন না, গতকালকে থেকে আপনি গতকালকে রাতের অবস্থা দেখেছেন, সকালের অবস্থা দেখেছেন, সারা ঢাকা সিটিতে কিন্তু একটা জ্যাম তৈরি হয়ে গেছে। সারা ঢাকা সিটিতে একটা জ্যাম তৈরি হয়েছে এবং সেই যে গণসংবর্ধনার যে এরিয়াটা, সেই এরিয়াটা কিন্তু গতকালকে ফুল নাইট, রাত্রই
মানুষের একটা হ্যাঁ, তবে বিশাল ঠিক আছে, সমাগম এবং ছিল এটাই এখানে। ধরেন আবার আরো একটি বিষয় খুব পজিটিভভাবে দেখা যায়, যাকে বলে সরকারি বন্ধ, তো এই অনুযায়ী লোকজনের সমাগম কম থাকে এবং জনসভা সংবর্ধনের স্থানটিও একটু পাশে সরিয়ে নেওয়া হয়েছে। এটিও এক ধরনের পরিবর্তিত রাজনীতির সূচনা বলে আমরা মনে করি। যাই হোক, গাজী মোহাম্মদ বেলাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, লোকাল পলিটিক্স আজকের মধ্যে এখানে শেষ করছি। সামনে নতুন কোনো পর্বে হাজির হব নতুন অতিথি নিয়ে। সবাইকে ধন্যবাদ।